কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী না, ছাত্রছাত্রী। কিন্তু কিন্তু প্রত্যেকটা জায়গার রাজনীতির ধরন, প্রত্যেকটা জায়গার রাজনীতির স্ট্রাকচার, প্রত্যেকটা জায়গার রাজনীতির গতিপথ সব কিন্তু একরকম না। আমরা যারা সর্বোচ্চ জায়গা থেকে কাজ করেছি বা কাজ করছি, আমাদেরকে কিন্তু এগুলো বিবেচনা করে আসলে কাজ করতে হয়। কিন্তু সংগঠন পরিচালনা, সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে অনেক বিষয়ই আমাদেরকে করতে হয়, যেটা কখনো সমতার ভিত্তিতে পড়ে, কখনো সাম্যের ভিত্তিতে পড়ে। আপনারা এই দুটো শব্দের সাথে পরিচিত তো, ইকুইটি এবং ইকুয়ালিটি। এখন একটা আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন যে এই যে অভ্যুত্থানের সময় এতজন সমন্বয়ক ছিল, 158 জন সমন্বয়ক, 158 জন সমন্বয়ক থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তারা উপদেষ্টা হয়ে গেছে, গেছে না? তারপরে মাহফুজ আলম, সে তো সমন্বয়ক ছিল না, ছিল? তিনি তো সমন্বয়ক ছিলেন না। তাহলে তিনি কোন সিস্টেমে কোন কোটায় উপদেষ্টা হয়ে গেলেন? মাস্টার মাইন্ড। ওনাকে কে মাস্টার মাইন্ড বানালো? সমন্বয়কদের সাথে কি আলোচনা করে এই সিদ্ধান্ত হয়েছে? হয় নাই। তার মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আর রাজনীতির কিছু বাস্তব ব্যবস্থাপনা থাকে, যে জিনিসগুলোকেও আসলে আমাদেরকে বিবেচনায় নিয়েই আসলে আমাদের সমাজ, রাষ্ট্র সকল কিছু পরিচালনা করতে হয়। বাস্তবতা উপেক্ষা করা আসলে সম্ভব হয় না। আমি তো মনে করি যে সেই সময়ে যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আমরা দিতে পারতাম, 2 জন লোকও পাইতাম, এই স্টেকের 50% অংশীদার আমরা হয়ে যেতে পারতাম। কিন্তু দুঃখজনক বিষয়, ওই যে বললাম, সব ব্যর্থতা আমি নিজের কাছে নিচ্ছি, যে ব্যর্থতা যে সেটা আমরা করতে পারি নাই। আরেকটা কথা বলবো যে নাহিদ আসিফরা যখন পদত্যাগ করে, কারণ এটা একটা ঐতিহাস, মানে ছাত্র অধিকার পরিষদের ইতিহাস, এই ইতিহাস কখনো বোঝা যাবে না। এবং ছাত্র অধিকার পরিষদ যতদিন থাকবে, গণ অধিকার পরিষদ বাংলাদেশে রাজনীতি করবে। শুরুর দিকে আপনাদের কাছে হয়তো মনে হয়েছে যে এই ইতিহাসগুলো আসলে এরকম গুরুত্বপূর্ণ ইতিহাস না, কিন্তু এগুলো ভবিষ্যতে বইয়ের পুস্তকে লেখা হবে। মানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এই ইতিহাসগুলো থাকবে। তো তারা যখন পদত্যাগ করে, সেই ঘটনাটা তো আপনারা বুঝছেন যে সম্প্রতি আপনার হচ্ছে মাসুদ করিম, এনায়েত করিম, উনি গ্রেপ্তার হয়েছেন না? আপনারা জানেন মাসুদ করিম, এনায়েত করিম যে গ্রেপ্তার হয়েছে, সে যে সরকার পতনের ষড়যন্ত্র করছে, কার কার সাথে চক্রান্ত করছে, এগুলো এখন জানছেন না? তো সেই সময় আমরা যে স্ট্যান্ডটা নিয়েছিলাম, আমরা কি ভুল করেছিলাম? করি নাই। কিন্তু পরবর্তীতে বিভিন্ন পরিক্রমায়, বিভিন্ন প্রেক্ষাপটে অনেক কিছু হয়ে গেছে। তো তারা পদত্যাগ করার পরে সভাপতি হিসেবে আমার দায়িত্ব ছিল তাদেরকে ফিরিয়ে আনা, তাই না? বা না যেন করে ফেলছে, কিন্তু তারপরও আমার দায়িত্ব ছিল ফিরিয়ে আনা। কিন্তু অতি দুঃখের বিষয় যে সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রোগ্রাম করলাম, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। এরপরে আমরা আরো একটা প্রোগ্রাম দিলাম। এরকম পরপর 2-3টা প্রোগ্রামের ভিতরে আমি গ্রেপ্তার হয়ে গেলাম। আমি কিন্তু তখন জেলখানায়, আমি কিন্তু 24 ঘন্টা সলিটারি কনফাইনমেন্টে। তো আমার পক্ষে কিন্তু সেই সময় আসলে দায়িত্ব পালন করা, তাদেরকে ফিরিয়ে আনা, কনভিন্স করা, সেটা সম্ভব ছিল না। যারা বাইরে ছিলেন তাদের হয়তো এই দায়িত্বটা কিন্তু আসলে তাদেরই ছিলেন, কিন্তু নানান রকমের প্রতিকূল পরিস্থিতি, বাস্তবতা বা বিভিন্ন কারণে আসলে সেই সময় মনে হয় তাদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরবর্তী পরিক্রমায় বাস্তবতা যেটা, সেভাবে করেই হয়েছে। তো এই ঐতিহাসিক বাস্তবতা আমি বললাম যে আমি হয়তো বাইরে থাকলে সেই দায়িত্বটা আমি চেষ্টা করতাম, হয়তো পারতাম কি পারতাম না, কিন্তু আমি বাইরে ছিলাম না। একজন নেতা হিসেবে আমাদের সংগঠনের হাত ধরে যাদেরই পথ চলা, যারাই তৈরি হয়েছেন, প্রত্যেকেই কিন্তু আমাদের সংগঠনের রিসোর্স। সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্বে জায়গা থেকে সবাইকে ধারণ করা এবং নিয়ে এসে সংগঠনকে সুসংগঠিত করা এবং রিসোর্স হিসাবে আপনাদেরকে তৈরি করা, এগুলো কিন্তু আমাদের দায়িত্ব। এই পয়েন্টটা মনে হয় আমার বলা উচিত ছিল, আমি সেজন্য ক্লিয়ার করলাম। আরেকটা পয়েন্ট আমি জাস্ট বলে আমি বক্তব্য শেষের দিকে করে দেবো, কনক্লুশন করে দেবো। যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাকে অফার করা হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে ভাই, এটা এই বক্তব্যগুলো কেউ ভিডিও ভাবে করা, বাইরে পোশাক টোশাক করে না। আমাকে বলা হয়েছিল যে ভাই ভিডিও করেন, কিন্তু বাইরে পোশাক করে না। হ্যাঁ, যে ভাই শুধুমাত্র আপনি আসেন, আপনার জন্য নূর ভাইকে নিয়ে আসতে পারতেছি না, কি করতে হবে বলেন? তো আমি তো বুঝছি বিষয়টা। আমি বলছি ঠিক আছে, দেখো তোমরা চেষ্টা করতে থাকো, একা একা গেলে এটা খালি খালি লাগবে, নূর ভাইরা সহযোগী নিতে পারো তাহলে যাবো। তো আদতে নিজের হাতে তৈরি করা, নিজেদের জন্ম দেওয়া সংগঠন, এই সংগঠনের উপরে করেই, এই সংগঠনকে উপযোগ্য করেই, এই সংগঠনকে ধারণ করেই এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা
সফলতার শীর্ষে যেতে চাই, উঠতে চাই। এবং সেই পথ চলায় যত দুঃখ, যত দুর্দশা, যত চ্যালেঞ্জ, যা কিছু আসবে, আমরা যেরকম আপনাদেরকে সেই সময়গুলোতে ছেড়ে যাই নাই, ঠিক আপনারাও এতদিন যান নাই এবং আগামী দিনগুলোতেও যাবেন না। আর আমি বক্তব্য শেষ করব, আগামী দিনে যারা এই নেতৃত্বে আসবেন, আশা করি কিছুক্ষণের ভিতরেই এই অনুষ্ঠান থেকে বা অনুষ্ঠানের পরেই দপ্তর সম্পাদকের মাধ্যমে, প্রেস রিলিজের মাধ্যমে আপনারা সিদ্ধান্তগুলো জানতে পারবেন আর কি। তো শীঘ্রই অল্প সময়ের ভিতরেই আপনারা হয়তো নতুন নেতৃত্ব পাবেন। আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে যে পরম সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংগঠনের চেইন অফ কমান্ড যেভাবে ধরে রেখে একটা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হয়, আপনারা সেটা করবেন। এবং যেহেতু আমরা একটা মূল্যবোধের চর্চা করি, মূল্যবোধের চর্চাটায় যেন অসহিষ্ণুতা ভর না করে। অসহিষ্ণুতা যদি ভর করে তাহলে কিন্তু শৃঙ্খলা থাকবে না। এবং সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে ধারণ করে, সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। আর বিগত সময়ে যেহেতু সাংগঠনিক দায়িত্ব পালন করেছি, সাংগঠনিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে হয়তো অনেকেই অনেক সিদ্ধান্তে মনক্ষুণ্ণ হয়েছেন, অনেকেই অনেক সিদ্ধান্তে খুশি হয়েছেন। কারণ চেয়ার যদি একটা থাকে, পদ যদি একটা থাকে, এক পদে তো অনেকেই দেওয়া যায় না। তো সেক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো আমার জায়গা থেকে আমি নিয়েছি, আমি বলবো না যে আমার প্রত্যেকটা সিদ্ধান্তই সকল ক্ষেত্রে সঠিক ছিল বা সঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত তাকে নিতে হবে। সেক্ষেত্রে কোনো সিদ্ধান্তে যদি আপনাদের মনক্ষুণ্ণতা থাকে, কোনো সিদ্ধান্ত যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা লস হয়েছে, সেক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি। তবে নেতৃত্বের জায়গা থেকে থাকলে আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। আর পরিশেষে বলবো যে আমি ছাত্র অধিকার পরিষদের রাজনীতির পরিসমাপ্তি ঘটার পরে, যেহেতু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভাই আছেন, এখানে আপনারা ছাত্ররা উপস্থিত আছেন, আমি যেরকম একজন ব্যক্তি ঠিক একইভাবে ছাত্র অধিকার পরিষদের সর্বোচ্চ দায়িত্বের জায়গা থেকে আমি অবসর নিচ্ছি। সেক্ষেত্রে ভবিষ্যতে মানে ছাত্র অধিকার পরিষদে যারা রাজনীতি করেন তাদের আসলে ভবিষ্যতের রাজনৈতিক পথ পরিক্রমা, ভবিষ্যতের তাদের অবশ্যই সেটা যোগ্যতা, দক্ষতা এবং বাস্তবতা অনুযায়ী বলবো যে ছাত্র অধিকার পরিষদের সেই যোগ্যতা, দক্ষতা, বাস্তবতা সকল কিছু মিলে তাদের আসলে মূল্যায়ন বা তাদেরকে কিভাবে করে আসলে কাজে লাগানো হয় সেটারও একটা প্রতিশ্রুতি অবশ্যই এটা। সেক্ষেত্রে আশা করি নূর ভাই সেই বিষয় সম্পর্কেও কিছু দৃষ্টিভঙ্গি বা কিছু মতামত এখানে উপস্থাপন করে যাবেন। সেটা আমাদের সকলের কাছে একটা ভবিষ্যতের একটা পাথেয় বা একটা দিক নির্দেশনা বা একটা চিন্তার জায়গা হয়ে থাকবে। আর আমি 25 কুড়িগ্রাম 1 নির্বাচনী আসন থেকে অনেক আগে থেকেই কাজ করে আসতেছি। আর এখন নির্বাচনের জন্য আমি কাজ শুরু করে দিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা, দোয়া এবং ভালোবাসা চাই। এবং এর আগে আমি ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করেছি। আর সেটা বিশাল একটা লড়াই ছিল, বিশাল একটা সংগ্রাম ছিল। আর সকল কিছুর সাথে আসলে ভাগ্য এবং নসিবেরও একটা বিষয় থাকে। আমার কাছে মনে হয়েছিল যে ঠিক সেই সময়টায় ভাগ্যটা আমাদেরকে ফেভার করতেছিল না, কারণ সেই সময়ে আমাদের উপর একটা হামলা হয়, নূর ভাই আহত হয়ে হাসপাতালে, এবং অনেকেই আসলে আহত, হাসপাতাল, সকল কিছু মিলে মনে হয়েছিল যে পরিবেশটা আসলে ফেভার করতেছিল না আমাদেরকে। আর আশা করি ছাত্র অধিকার পরিষদ যে কথাটা বের হয়ে আসলো এত সময়ে, যেহেতু আপনারা নেতা কর্মী, সেই বাস্তবতার জায়গায় বলতেছি যে এখন বলতে গেলে যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা সারা দেশের পরিমণ্ডলে ছাত্র শিবির, ছাত্র দল এবং এর পরবর্তী অবস্থানেই কিন্তু ছাত্র অধিকার পরিষদের, না ভুল বললাম? কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রত্যেকটা জায়গায় আমরা পার্টিসিপেট করছি এবং আমাদের অবস্থান এবং প্রত্যেকটা জেলা, উপজেলায়, প্রত্যেকটা জায়গায় আমাদের সংগঠনের অগ্রগতি সকল কিছু বিবেচনা করে এটা যে কেউ অ্যানালাইসিস করে রাজনৈতিক বোধ সম্পন্ন যারা বা যে কোনো দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু সেই অবস্থানে আছি।
তো আমরা এই জায়গা পর্যন্ত এসেছি অভ্যুত্থান পরবর্তী সময় অনেক চড়াই উতরাই পেরিয়ে। আশা করি যারা সামনে নেতৃত্বে আসবেন, আমরা কিন্তু সাংগঠনিক সক্ষমতার জায়গা থেকে বলতেছি, কিন্তু এই বাংলাদেশের রাজনৈতিক যে রিসোর্স, রাজনৈতিক যে অবদান এবং সাংগঠনিক সুনাম, সেই জায়গা থেকে কিন্তু ছাত্র অধিকার পরিষদ নাম্বার 1। আমরা সাংগঠনিক শক্তিমত্তার কথা বলছি, কারণ ছাত্র অধিকার পরিষদের এই 8 বছরের যে অবদান, বাংলাদেশের বৃহত্তর ছাত্র সংগঠন হয়েও অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু সেই কন্ট্রিবিউশন করতে পারে নাই। আমরা ত্যাগ করেছি অবদান, আমরা কিন্তু অবদানের কথা বলেছি, প্রাপ্তির কথা বলি নাই। প্রাপ্তির হিসাবে হয়তো ছাত্র শিবির এখন 1 নম্বর, প্রাপ্তির হিসাবে হয়তো ছাত্রদল 2 নম্বর, প্রাপ্তির হিসাবে হয়তো আমরা আমাদের নাম্বার খুঁজতেছি প্রাপ্তির হিসাবে, কিন্তু অবদানের দিক থেকে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের নাম্বার 1 ছাত্র সংগঠন। আর অবশ্যই আগামী দিনে ছাত্র অধিকার পরিষদ সকল দিক থেকে নাম্বার 1 হয়ে এই বাংলাদেশের ছাত্র সমাজকে, তরুণদেরকে নেতৃত্ব দিবে। সবার প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।